প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ, দেখছেন দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ কথা বলবো মত দ্বিমতের রাজনীতি এই বিষয় নিয়ে। রাজনীতিতে হঠাৎ করে আবার একটু উত্তেজনা দেখা দিয়েছে, এই বিষয়টা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন শেখ মহিউদ্দিন, আইন, মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকেও স্বাগত। সাইদ আব্দুল্লাহ, আপনাকেও স্বাগত, আপনি ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও মানবাধিকার কর্মী। শেখ মহিউদ্দিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি খেয়াল করেছেন যে হঠাৎ করে একটু উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা অভিযোগ উঠেছে এবং এতে রাজনীতিতে বেশ উত্তপ্ত পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এবং জনমনে বেশ আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমরা যদি আওয়ামী লীগ শব্দটাকে নিয়ে আসি, আওয়ামী লীগ পলাতক একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, জনগণের উপরে নৃশংসতা করেছে, গণহত্যার সাথে তারা জড়িত এবং তাদের নেত্রীসহ সবাই পালিয়ে গেছে। এবং পৃথিবীতে এই ইতিহাস বিরল যে পরিপূর্ণভাবে একটি, সেটা বানানো হোক, কিন্তু একটি সংসদের সবাই পলাতক। এবং এই পরিস্থিতিতে সেই দলটিকে, যে দলটা এখন পর্যন্ত কোনো মানবাধিকার লঙ্ঘনের জন্য, কোনো হত্যাকাণ্ডের জন্য কোনো একটু রকমের কোনো সহানুভূতি বা কোনো ক্ষমা বা অনুকম্পা কোনো কিছুই চাচ্ছে না, তাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছে, তাকে ফেরত আনার জন্য চিন্তা করতেছে, প্রতিস্থাপনের যারা চিন্তা করতেছে, তারা যে কত ভুলের মধ্যে রয়েছে এটা তাদের ভাবা উচিত। এবং বাংলাদেশের জনগণ, আপনি জানেন যে এই মুহূর্তে তারা এতখানি ঐক্যবদ্ধ যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে। রাজনৈতিক দলগুলো এখন যদি এই কোনো অঙ্কে যদি ভুল করে তাহলে তার খেসারত তাদেরকে দিতে হবে। এবং রাষ্ট্রযন্ত্রের মধ্যে, সরকারের মধ্যে যারা এই দিবা স্বপ্ন দেখতেছে যে আওয়ামী লীগকে প্রতিস্থাপন করা হবে, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা হবে, রাজনীতিতে নিয়ে আসা হবে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কোনো কিছু ছাড়া, এইটা একটি অলীক স্বপ্নের মধ্যে তারা আছে এবং প্রত্যেকেই এর জন্য অনুশোচনা ভোগ করবে এবং প্রত্যেকের উপরেই একসময় জাতীয় একটি নিবর্তনমূলক ব্যবস্থা চলে আসবে। তাই আমরা এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ভাবনা চিন্তার বাইরে থাকাই জাতির জন্য সবচেয়ে মঙ্গলজনক। জি, শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে কি খবর আছে? পুনর্বাসনের কোনো চেষ্টা আপনি দেখতে পান কিনা, বা কারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 15 বছরে তারা নানা ক্ষেত্রে অনেক রকমের ইতিহাস তৈরি করেছে এবং তারা চলে যাওয়ার সময় একটা ইতিহাস তৈরি করেছে, অসংখ্য ইতিহাস তৈরি করেছে। 7-8 মাস তারা দৃশ্যপটের বাইরে আছে। কে কোথায় আছে আমরা অনেকেই জানি না। রাজনীতিতে আপনি যে গাছটি লাগাবেন তার ফল আপনাকে ভোগ করতে হবে। এই আওয়ামী লীগের কথা আপনার মনে থাকার কথা, তারা একসময় বিএনপির সালাউদ্দিন আহমদের যে একসময় ভিডিও বার্তা দিত এবং সেটাকে নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ঠাট্টা মশকরা করত এবং বলার চেষ্টা করত লাদেনের মতন তোরাবরা পর্বতের গুহার থেকে বিএনপি পরিচালিত হচ্ছে। আজকে সেই আওয়ামী লীগও পরিচালিত হচ্ছে। এই পর্যন্ত তারা যে কথাগুলো বলছে প্রায় একই কায়দায় এবং যেভাবে বলছে সেটা একটা রাজনৈতিক দলের জন্য অমর্যাদাকর। তারা এখন পর্যন্ত অপেক্ষায় আছে বাংলাদেশের একটা প্রাচীন রাজনৈতিক দল ভারত, আমেরিকা তাদেরকে কিভাবে সহায়তা করবে এবং তাদের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে তারা বেঁচে থাকার অথবা ফিরে আসার স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এটা সামনের দিনগুলো ঠিক করে দেবে এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের জনগণ ঠিক করবে যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। আপনি, আমি, আমরা এই এসি রুমের মধ্যে বসে হয়তো যে প্রেডিক্টগুলো করব সেই প্রেডিক্ট সঠিক নাও হতে পারে এবং রাজনীতির গতি আর ইন্টেলেকচুয়াল যারা, তাদের বিশ্লেষণ অনেক সময় এক হয় না। এই জায়গাগুলোতে আমরা অনেক সময় আওয়ামী লীগের অনেকের সাথে তর্ক করতাম এবং তারা বারবার বলার চেষ্টা করত যে আমরা যদি খারাপ শাসন, আমাদের শাসন যদি
জনস্বার্থ পরিপন্থী হয় তাহলে মানুষ তো নামছে না। এবং আমরা বহুবার বলেছি যে আপনারা বিক্ষোভ দেখছেন না, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আছে, তারা সেটা অনুধাবন করতে পারেননি। আওয়ামী লীগের ক্ষমা করার বিষয়টি, আওয়ামী লীগ কি এখন পর্যন্ত ক্ষমা চেয়েছে? তাদের যে কর্মকাণ্ড, তার জন্য আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, আমি মনে করি তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যে সমর্থক কর্মীরা, কারণ 15 বছর আওয়ামী লীগকে সামনে রেখে যারা লুটপাট করেছে তারা একেবারে শীতনিদ্রায় চলে গেছে। আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা, তারা একেবারে শীতনিদ্রায় চলে গেছে। শহরে বা শহরের বাইরে কিন্তু আপনি যেটা বললেন যে আমার যেটা প্রশ্ন, তাহলে এই পুনর্বাসনের চেষ্টাটা কোত্থেকে আসলো? আমি ওই জায়গাটাই আসছি। আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমাও চায়নি এবং বলেনি আওয়ামী লীগের লিডারশিপের পক্ষ থেকে ওই ভিডিও বার্তা দিয়ে যে আমরা ফিরে আসছি এত তারিখে। সোশ্যাল মিডিয়া আপনি দেখছেন এ হামকে দিচ্ছে, ও হুমকে দিচ্ছে, এবং কেউ কেউ এই ধরনের দেখানোর চেষ্টা করছে যে আমরা ফিরে আসছি, তোমাদেরকে দেখে নেব। যদিও কতটুকু দেখতে পারবে সময় বলে দেবে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ফিরে আসার বিষয়ে বাংলাদেশের যারা আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে তাদের কাছ থেকে কথাগুলো বেশি এসেছে। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগকে প্রথম ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গটি নিয়ে আসেন জামাতের আমির তেজগাঁর একটা অনুষ্ঠানে। তিনি বলেছিলেন যে আমরা ক্ষমা করে দিলাম, এবং সেটি নিয়ে প্রচণ্ড রিপারকেশন হয়েছিল। দর্শক যারা, তাদেরকে আমি বলবো, বিশ্বাস যদি আপনাদের না হয়, আপনারা সোশ্যাল মিডিয়ায় জাস্ট এই কথাটা বলেই আপনারা সার্চ দিতে পারেন। তেজগাঁতে একটা অনুষ্ঠানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে মনে কষ্ট পায়, এই কথাটাও তিনি বলেছিলেন, এবং তার হয়তো একটা ব্যাখ্যা আছে, অনেক একটা ব্যাখ্যা দিয়ে বলেছিলেন। গত কয়েকদিন আগে আমরা শুনলাম যে আওয়ামী লীগের সময় নির্যাতিত সাংবাদিকদের একজন মাহমুদুর রহমান, তিনিও কিন্তু বলেছেন যে শেখ এবং শেখ পরিবারকে মাইনাস করে যদি আসে আমরা এটি বিবেচনা করব। আমি জানি না এই যে আলোচনাগুলো গতকালকে যারা ব্যান্ডেজ বেঁধে রাস্তায় নেমেছিল তাদের সাথে আলোচনার ভিত্তিতে কিনা, আমি জানি না এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এই সেন্টিমেন্টটা তাদের সেন্টিমেন্ট কিনা। আওয়ামী লীগ না বললেও, এবং সর্বশেষ আমাদের দুইজন আন্দোলনের সমন্বয়ক এবং এই সময়কালের তরুণ রাজনৈতিক নেতা যে লম্বা একটা বিতর্কর সূত্রপাত করেছেন, এটি ধরে আলোচনা করা যায় এবং অনেক আলোচনা হবে নিশ্চয়ই। আমি মনে হয় যে এই পার্টে ওই আলোচনাটা করার সুযোগটা পাবো না, তবে আমি এইটুকু বলতে পারি যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, কোন প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনা হবে, এই বিষয়ে যারা আওয়ামী লীগকে তাড়িয়েছে আলোচনাটা তারাই তুলেছে। এবং সর্বশেষ গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে আমাদের যে যুব ও ক্রীড়া উপদেষ্টা, তিনি কিন্তু আওয়ামী লীগের কারা কারা ফিরতে পারবেন তার একটা ভিডিও আছে, আমার টাইম লাইনে এখনও আছে। তিনি সেখানে বলছেন যে যারা অন্যায় করে নাই, যারা মারধর করে নাই, যারা দুর্নীতি করে নাই, তারা ফিরে আসলে রিফাইন্ড আওয়ামী লীগের সেই যে কনসেপ্টটা সেখানে তার ওই প্রসঙ্গে আসছে যে আপনার কাছে এই প্রসঙ্গে আবার আলাপ করব। আমি সাইদ আব্দুল্লাহ আপনার কাছে জানতে চাই, বিশেষ করে রিফাইন্ড আওয়ামী লীগ যে প্রসঙ্গটা এসেছে, হাসনাত আব্দুল্লাহর ফেসবুক যে স্ট্যাটাস সেখানে কথাটা আছে যে যেটা নিয়ে আসলে এত বিতর্ক তৈরি হয়েছে। আমার কথা হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু আছে কিনা, ভালো আওয়ামী লীগ বা খারাপ আওয়ামী লীগ বলতে কিছু বোঝায় কিনা, বা এই সামগ্রিক যে বিষয়টা যেটা যাকে আমরা বিতরণ করলাম তাদেরকে পুনর্বাসনের এই প্রসঙ্গটা কিভাবে এলো এবং কারা নিয়ে আসলো? ধন্যবাদ, আপনি প্রসঙ্গটা তুলেছেন। সবার আগে আমি খুবই ডানেভাবে না তাকে একদম স্পষ্ট ভাষায় বলি, রিফাইন্ড আওয়ামী লীগ নামে আসলে কোনো আওয়ামী লীগ নাই। রিফাইন্ড আওয়ামী লীগ মানে আপনি যাদের নাম আলোচনায় আনবেন এই প্রত্যেকটা ব্যক্তি ওই রেজিমের বেনিফিশিয়ারি ছিল। কেউ কেউ বলতেই পারে সোহেল তাজের কথা, সাবের হোসেন চৌধুরীর কথা, শিরিন শারমিন চৌধুরীর কথা, অথবা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা। আমি একদম ধরে ধরে বলি, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্বটা খুব ভালো বোঝা যাবে। সোহেল তাজের কথা যদি বলা হয়, সোহেল তাজ পদত্যাগ করেছিল, পারফেক্টলি ফাইন, কিন্তু আওয়ামী লীগ তো 2014 সালের ভোট কারচুপি করা দল। আওয়ামী লীগ 2018 সালে তাহাজ্জুদ ওয়াক্তের ভোট চুরি করা দল। এই চুরিগুলা করার পরেও সোহেল তাজ, আমার স্পষ্ট ভাষায় মনে আছে, তার ছেলের বিয়ের দাওয়াত যখন দিতে গিয়েছিল ওই পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে, আপা আপা করে গদগদ হয়ে যাচ্ছিল। তো একটা ভোট চোরের কাছে গিয়ে এত খাতির জমানোর সে কেন চেষ্টা করছিল? ইনফ্যাক্ট
2018 সালের ইলেকশনের পরেও যখন আওয়ামী লীগের কাউন্সিল হয় ওই সরোয়ার্দী উদ্যানে, ওই জায়গাতেও গিয়ে আপা যদি মনে করে আবার দলে আসতেও পারে, একটা পারফেক্টলি দুইবারের ভোট চোর রেজিমের অংশ হওয়ার জন্য সে এইভাবে যখন পাবলিক স্টেটমেন্ট দিবে, এর মানে এই না যে সে ভালো মানুষ হয়ে গেছে। আবার সে বলছে যে ঠিক আছে, সে পদত্যাগ করেছে 5 আগস্টের একটু কয়েকদিন আগের থেকেই সে মোটামুটি একটু সিনে আসার চেষ্টাটা করছে। তার পরিবারে তার বোনদের ভেতরে কি একজন ছিল না যে এই ফ্যাসিস্ট রেজিমের এমপি ছিল? তাদের ব্যাপারে তার ভূমিকা কি? সে কখনো স্টেটমেন্ট দিয়েছে বা শেখ হাসিনা যখন রেজিমটা চলাকালীন অবস্থায় ছিল কখনো সোহেল তাজ বলেছে যে এই রেজিমটা অবৈধ? তাহলে সে কিভাবে রিফাইন্ড আওয়ামী লীগার হতে পারে? ঠিক আছে, সোহেল তাজের কথা বাদ দিলাম, আমরা বলতেই পারি সাবের হোসেন চৌধুরীর কথা। সাবের হোসেন চৌধুরী 2024 সালে 7 জানুয়ারি ডামি ইলেকশনটাতে এমপি, পরবর্তীতে উনি মন্ত্রীও হলেন। উনি কি জুলাই মাসে একটা বারের জন্যও বলেছেন যে উনি এটা মানেন না? উনি পদত্যাগ করেছেন? করেন নাই। তার মানে উনি ওইটা এন্ডোর্স করছেন। শিরিন শারমিন চৌধুরী সারাটা জীবন শেখ হাসিনার এই অবৈধ রেজিমের বেনিফিট নিয়ে যারা বেড়ে উঠেছে তার ভেতরে একটা শিরিন শারমিন চৌধুরী। আব্দুল হামিদের কথা যদি বলি, এক টাইমে স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি হলেন, ওনার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে, কিন্তু কখনো কি ওনাদের মনে হয় নাই যে এই টাইপ একটা রেজিমকে বৈধতা দিচ্ছে, তার জন্য তাদের পদত্যাগ করা উচিত ছিল? সো এই রিফাইন্ড আওয়ামী লীগ নামে কিছু নাই, যারা যারা আছে প্রত্যেকেই বেনিফিশিয়ারি ছিল। বিশ্বাস করেন, যাদেরকে বলা হচ্ছে এখন রিফাইন্ড আওয়ামী লীগ আর হতে পারে, পটেনশিয়াল রিফাইন্ড আওয়ামী লীগ, আজকে যদি শেখ হাসিনা দেশে থাকতো এরা প্রত্যেকেই শেখ হাসিনার পা চাটাচাটিতে ব্যস্ত থাকতো। সো এই রিফাইন্ড তত্ত্ব আমি বিশ্বাস করি না। আর পুনর্বাসনের যে কথা বলছিলেন, এটা লম্বা আলাপ। আমি যেহেতু আইনের ছাত্র, আইনের ভাষাতে একটু কথাবার্তা বলি। অনেক দোষ দেওয়া যায় ডানে বামে পলিটিক্যাল দলগুলাকে বিভিন্নভাবে। তো এই সরকার যখন একটা ড্রাফট তৈরি করলো একটা আইনের, অর্থাৎ ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ড্রাফটটা তৈরি করা হলো প্রথমবারের মতো, ওই ড্রাফটের পর একটা মোটামুটি গণশুনানি হচ্ছিল। দেশের বিভিন্ন জায়গায় ল স্পেশালিস্ট যারা ছিলেন, অ্যাক্টিভিস্ট যারা ছিলেন বা সিভিল সোসাইটির যারা ছিলেন, তাদেরকে নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটা উন্মুক্ত সেশন আলোচনা করা হলো। ওই জায়গাতে আমিও অংশগ্রহণ করেছিলাম, আমাকে ইনভাইট করা হয়েছিল। এবং ওই জায়গায় একটা ধারা খুব সুস্পষ্ট ছিল যে মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দলকে নির্দিষ্ট সময়ের জন্য বা আর একটু বেশি সময়ের জন্য নিষিদ্ধ করার একটা প্রভিশনটা ছিল। পরবর্তীতে 20 নভেম্বর, আমি ডেট ধরে বলছি, সবাই চেক করতে পারবেন, 20 নভেম্বর 2024 যখন উপদেষ্টা পরিষদের বৈঠকটা হলো, মানে মন্ত্রী পরিষদ বৈঠকের স্ট্যাটাসে, ওই জায়গায় যে ডিসিশনটা নেওয়া হলো, কালেকটিভলি মন্ত্রী পরিষদ ডিসিশন যেটা নিল সেটা হলো ওই প্রভিশনটা থাকবে না। তার মানে ওই জায়গায় তো প্রত্যেকটা মন্ত্রী, মানে প্রত্যেকজন অ্যাডভাইসারি একই মাত্রায় জড়িত, কারণ এটা তো কালেকটিভ সিদ্ধান্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জায়গায় ছিলেন, আমাদের ছাত্র বন্ধুরা যারা ছিলেন তারাও ওই জায়গাতে ছিলেন, এই দায়িত্ব তারাও এড়াতে পারে না। তার মানে ব্যাপারটা হলো সরকার তো নিজেই চাচ্ছে না তাদেরকে নিষিদ্ধ করতে। এতদিন পরে এসে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন, তারপর সবার ঘুম ভেঙেছে। আমি তো ওই 2024 সালের 20 নভেম্বরের পর থেকেই আমি বলছি এই সরকার নিজে নিষিদ্ধ করতে চায় না। অ্যাপার্ট ফ্রম দিস, অনেক পলিটিক্যাল পার্টিদের ভেতরে যেটা হচ্ছে, কেউ কেউ বলছে যে না করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, আবার কেউ কেউ বলছে করা উচিত। যেমন বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব একবার বলেছিলেন যে না, আওয়ামী লীগ নামে আর রাজনীতি করতে পারে না। আবার দেখা যাবে তার দলের অন্য আরেকজন নেতা কেউ আবার বলে বসবে। জামাতের আমিরের কথা একটু আগেই বলছিলেন, ইয়েস, জামাতের আমির বলেছেন, জামাতের যে সেক্রেটারি আছে তারা বলেছেন, নতুন দলের কেউ বলে নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের ছোট ভাই, ওই লোকাল ইলেকশনে অংশগ্রহণ করবে কারা? ওই যে যারা অন্যায় করে নাই, কোনো কিছু করে নাই, তারা অংশগ্রহণ করতে পারবে, এই কথা সে বলে নাই। আবার দেখবেন আর একটা ব্যাপার আমি বলে দিই, মাহফুজ আলম বলে নাই। মাহফুজ আলমের সেই ভিডিও এখনো দেখবেন আছে যে ওই বাদবাকি আওয়ামী লীগকে কি করা হবে, সারোয়ার তুষার বলে নাই। কাউন্সিল করে, মানে আমি একটা কথা বলি যে কাউন্সিলর যারা যারা ছিল বিভিন্ন ইস্যের, তাদেরকে পুনর্বাসনের একটা চেষ্টা প্রেস ক্লাবে করা হয় নাই। ওই জায়গায় হাসনাত শারজিস ছিল না, ব্যারিস্টার ফুয়াদ ছিল না। ওই জায়গার ভেতর তো স্বীকৃত আওয়ামী লীগের দালাল যারা ছিল, আওয়ামী লীগের সানুগ্রহ নিয়ে যারা ইলেকশন করেছে এবং যারা অ্যাক্টিভ ছিল, তারা ওই জায়গাতে ছিল। তার মানে এই দায়টা কিন্তু প্রত্যেকের উপরে আছে। কিন্তু দেখবেন ইন্টারেস্টিংলি এখন এসে 2-1 জনের উপরে ট্যাগ করা হচ্ছে, তারা পুনর্বাসন করতে চায় না। এটা কালেকটিভলি সবাই ওই ভোট ব্যাংকের লোভে পড়ে সবাই বিভিন্নভাবে চেষ্টা চরিতার্থটা করছে। সো এই কাজটা করা উচিত না। এবং আরেকটা ব্যাপার আমি খুব খোলামেলাভাবে বলি, এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতিত্ব আমি নিজেও না, কিন্তু এটা করতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। আওয়ামী লীগ যে ধরনের অপকর্মগুলো করেছে, দেখবেন সন্ত্রাস দমন আইন আছে আমাদের একটা, একই সাথে আমাদের পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স আছে। সো এইসব আইন তো আছেই, পাশাপাশি আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, অন্তত পক্ষে তাদের
মানুষ তো ধরে 2009 সাল থেকে, কেন লগি বৈঠা আন্দোলনে মানুষ পিটিয়ে লাশের উপরে নৃত্য করে নাই আওয়ামী লীগ? সো ওই যত পাপ করেছে, ভোট যতবার করে রিগিং করেছে ন্যাশনাল এবং লোকাল ইলেকশনগুলোতে, যত শত শত গুম খুন যা যা করেছে, সবগুলার বিচার যদি করা হয় আপাত দৃষ্টিতে, যতদিন না পর্যন্ত বিচার হবে ততদিন পর্যন্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতীক যেটা, এই প্রতীকে নির্বাচন করতে পারবে না। যারা অভিযুক্ত আছে তাদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসা যায়, অটোমেটিক কয়েক লক্ষ আওয়ামী লীগার আইনের আওতায় চলে আসে, তারা আর ইলেকশন করতে পারবে না। এবং তারপরে যেটা করতেই হবে সেটা হলো, পরবর্তী পার্লামেন্ট যখন গঠিত হবে, পার্লামেন্টে এই ব্যাপারে ডিবেট হওয়ার পরে এটা গণভোটে চলে যাওয়া উচিত। পঞ্চদশ সংশোধনী যেটা, এইটা যে মুহূর্তে আংশিকভাবে কিছু কিছু অংশ অবৈধ ঘোষণা করা হয়েছে, বাংলাদেশে কিন্তু আবার গণভোটের ব্যাপারটা ব্যাক করেছে। সো আওয়ামী লীগের প্রশ্ন, যে মানুষ বলে না জনতা সিদ্ধান্ত নিবে, অমুক নিবে, তমক নিবে, এটা পারফেক্টলি একটা গণভোটে যাওয়ার পরে দেশের জনগণের সিদ্ধান্ত ওই জায়গায় দিক। তো সেইটা নিয়ে কাজ হচ্ছে কিনা? সরকার পক্ষ থেকে যদিও পরিষ্কার করেছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত হয়নি। এখন ছাত্ররা দাবি করছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে অথবা নিবন্ধন বাতিল করতে হবে। আপনি কি দেখেন এই বিষয়ে একটা সিদ্ধান্তে তো আসা দরকার, সেটা কিভাবে হতে পারে? আচ্ছা, আমি একটু গোড়ায় আসি। আপনি ধরেন আমরা যদি এই 36শে জুলাই যেটার সফলতা আসলো, এই পুরো আন্দোলনকে আমরা কি বিপ্লব বলবো না গণ অভ্যুত্থান বলবো, এটার উপরে আমাদের কনক্লুশনে আসতে হবে। প্রথমত এখানে কোনো কনক্লুশন নাই। বিপ্লব যদি হয় তাহলে এটা একটা অসম্পূর্ণ বিপ্লব, কারণ বিপ্লবের প্রথম অংশ হয়েছে, বিপ্লবের পরবর্তী অংশে না যাওয়া পর্যন্ত এটা কোনো কনক্লুশন হবে না। সেক্ষেত্রে সরকার কি বললো না তাতে কিচ্ছু আসে যায় না, কারণ এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে জাতি অলরেডি প্রবেশ করেছে। এই বিপ্লবের যদি আমরা কনক্লুসিভ বিপ্লব বলি, তাহলে বিপ্লবী সরকার হতে হবে। এখানে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জিনিস নাই। আর আপনি সেখানে সংবিধানকে যদি সমুন্নত রাখতে চান, যে বস্তাপচা সংবিধান, সেই বস্তাপচা সংবিধানের মধ্যেও আপনার অন্তর্বর্তীকালীন সরকার নাই। তারপর আবার ওই যে আপনার দুইজন বিচারক না, সুপ্রিম কোর্ট থেকে যে বলা হইলো যে 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, যেটাকে আবার জাগরুক করা হয়েছে, এবং পাশাপাশি গণভোটের বিষয়টাও জাগরুক করা হয়েছে। এখন আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে যাই, গভর্নমেন্টটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে, কিন্তু নাম দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যা দুইটার একটাও এখন আর সংবিধানে নাই। তো সেক্ষেত্রে বিপ্লবের পরে বিপ্লবী সরকার হয় নাই, তাই সরকারের কাছ থেকে আমরা নানাবিধ ফর্মুলা পাই। এবং উনিও বলেছেন যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, হবে না কেন? আপনার শ্রেণী চরিত্র দেখতে হবে যে তারা আসছে কোন জাত থেকে, এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে এনজিওর সাথে জড়িত। এখন এনজিও কি আমাদের জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে সক্ষম কিনা? এনজিও কি জনগণের এই বিপ্লবোত্তর সময়ে, কিন্তু ঘটনা হলো যে এইটা আমরা ধরে নেই যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা সবার সম্মতিতে এটা হয়েছে, তত্ত্বাবধায়ক হোক আর যে নামেই হোক, সরকার এক্সিস্ট করে এবং সেটা মেনে নিয়েছে। এখন প্রশ্ন হলো যে যেটা আমাদের আওয়ামী লীগ যাদেরকে বিতরণ করা হয়েছে, তারা নির্বাচন করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা নিষিদ্ধ করা হবে কি হবে না, এই সিদ্ধান্তটা এখন নিতে হবে, এইটাই আমি বলতেছি। সেইটা কিভাবে হবে? আপনি যদি এই সরকারকে মনে করেন যে সে সর্বসম্মত সরকার, তাহলে এটা আউট অফ কনস্টিটিউশন। সরকার নিয়ে আলোচনা না, আমি কেন বলতেছি সরকার কিন্তু মেনে নেওয়া হয়েছে, আমি কেন বলতেছি, কিন্তু জনগণ কিন্তু চাচ্ছে না আওয়ামী লীগ কোথাও আসুক। জনগণ চাচ্ছে আওয়ামী লীগের বিচার হোক, নিষিদ্ধ হোক, সবকিছু হোক। এখন চাচ্ছে কারা? চাচ্ছে আমাদের সর্বসম্মত সরকার, দেখতে পাচ্ছেন। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে বিভিন্ন মতামত রয়েছে। বিএনপি চাচ্ছে মাঝামাঝি, জামাত চাচ্ছে চলে আসুক, আরও কেউ চাচ্ছে চলে আসুক, সরকার বলতেছে চলে আসুক, কিন্তু বিপ্লবের মেইন স্টেক হোল্ডার যারা, তারা বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত মানবাধিকার বিরোধী আদালতে একটি মামলাও কিন্তু হয় নাই। মামলা হয়েছে ব্যক্তি নামে। আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কোনো মামলা হচ্ছে না কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলে মানবাধিকার আদালতে বিচারের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। কারণ যে মানবতা, আপনি কি বলছেন যে দল হিসেবে মামলা হয় নাই? হ্যাঁ, না, ব্যক্তি হিসেবে তো দলের বিরুদ্ধে তো হয় নাই। আওয়ামী লীগের সময় তো জামাত ইসলামের বিরুদ্ধে দল হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।
কিন্তু এখন আমরা করতেছি না কেন? আমাদের দায়টা কোথায়? যারা হাজার হাজার ছাত্রকে এখন প্রশ্নটা হলো, আপনাকে যেটা আমি করেছি সেটা হলো আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা এখন কিভাবে হবে, কিভাবে নেবেন? যেখানে ভারতের আধিপত্যে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে কোনো না কোনো এজেন্সি বিদ্যমান রয়েছে, তাদের দালাল বিদ্যমান রয়েছে, সরকারের মধ্যে ভারতের দালাল বিদ্যমান রয়েছে, সেখানে ভারতের ইচ্ছার বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্ন আপনার কাছে আবার আসবো। আমি শরীফুজ্জামান শরীফ, আপনাকে যে একই কোশ্চিন, যে আওয়ামী লীগের বিষয়ে তো সিদ্ধান্ত নিতে হবে, কারণ তাদেরকে আমরা ক্ষমতা থেকে 15 বছর যে অন্যায় অত্যাচার করেছে ফ্যাসিস্ট সরকার, অনেক জীবন নিয়েছে, গুলি করে হত্যা করেছে, তাদের তো বিচার একটা দিকে বিচার, কিন্তু দল হিসেবে তো তারা এখনো এক্সিস্ট করে, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এই সিদ্ধান্তটা কিভাবে হবে? প্রথমত আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক, কর্মী, সমর্থক আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের ইকোনমিতে তাদের প্রভাব আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আবদুল্লাহর যে পয়েন্টগুলো দিচ্ছিল আমি কয়েকটা নোট করে নিয়েছি, এবং সেখান থেকে আমার মতের সাথে মিলে গেছে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে যারা ক্ষমতায় আছেন অথবা ক্ষমতার কাঠামোকে নিয়ন্ত্রণ করছেন, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের বিচার চায় না। রাস্তায় এসে যত বড় কথাই বলুক না কেন, যত ঝাঁঝালো কথাই বলুক না কেন, তাদের হাতে যে সুযোগগুলো ছিল সেই সুযোগগুলো ব্যবহার করে আওয়ামী লীগের জবাবদিহিতার আওতায় আনা, আমি নিষিদ্ধ করার কথা বলছি না, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য কোনো ইচ্ছা তাদের ছিল না, এখন পর্যন্ত নেই। সরকারের জায়গা থেকে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া উচিত ছিল সেগুলো নেওয়া হয়নি। মাঠে যে কথাগুলো বলা হচ্ছে তাতে হলো এই দিককার যে সেন্টিমেন্টটা আছে, যারা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে চায়, এই সেন্টিমেন্টটাকে যাতে বিপক্ষে চলে না যায় এদেরকে সন্তুষ্ট করার জন্য এই কথাগুলো বলছে। আমাদের এখানে ডেকে এনে এই যে উপদেষ্টাদের কথা বললাম, আমার কাছে এখনও আমি বলছি যে সেই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে, যে উপদেষ্টা আমাদের সজীব ভুইয়া তিনি বলছেন যে আমরা এই ধরনের ভাবনাগুলোর মধ্যে যেতে পারি, যে আওয়ামী লীগের মধ্যে যারা নানা রকমের সৎ মানুষ যারা আছেন, নানা রকমের দুর্নীতির থেকে দূরে যারা ছিলেন তাদের কথা ভাবতে পারি। আবার আপনি যখন কথাগুলো বলছেন আমি এর ভেতর থেকে একটা পলিটিক্স দেখি। সেই পলিটিক্সটা কি, হয়তো সরকার অথবা সরকারের সঙ্গে এই যারা আছে এক একজন এক এক ইকুয়েশনে সরকার তার পাওয়ার স্ট্রাকচারটাকে দেশীয় এবং দেশের বাইরের কোনো উপদ্রব যাতে এখানে তাকে বিরক্ত করতে না পারে সেই কারণে একটা ব্যালেন্স করে একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছে। আর আন্দোলনের যারা ছিল তাদের ভেতর থেকে কেউ কেউ আওয়ামী লীগের ওই ভোট ব্যাংক মাথায় হাত বুলিয়ে মিষ্টি কথা বলে, এবং যাতে বলা যায় যে আমরা কিন্তু তোমাদের পক্ষে কথা বলেছি, ভোটের সময় ভোটটা আমাদের দিকে দিও, এই ইকুয়েশনটাকে সামনে রেখে তারা এই জায়গায় স্পষ্ট কোনো ভূমিকা রাখছেন। এবং তাদের এই যে দ্বিমুখী আচরণ, দ্বিমুখী ভূমিকার ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি তারা এখানে সাপও মারতে চায় কিন্তু লাঠি ভাঙতে চায়। আচ্ছা, আপনার কাছে সংক্ষেপে একটু বলবেন, আপনি দুটো কথা বলেছেন যে আওয়ামী লীগের যেটা অনেক জনসমর্থন আছে আর ভোট ব্যাংক নিয়ে রাজনীতি দেখছেন। আপনার প্রথম প্রশ্ন, এই যে জনসমর্থন আছে, আওয়ামী লীগের নেতা বাদ দেন, সাধারণ জনগণ আছে, যদি দল হিসেবে আওয়ামী লীগ যদি নির্বাচন আসতে না পারে সেই নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক হবে? প্রশ্ন এক। সাথে ভোট ব্যাংকের যে রাজনীতির কথা বলছেন, যারা আওয়ামী লীগ করে তারা কি আপনার কি মনে হয় যে নৌকার বাইরে অন্য কোথাও যে ভোট দেবে? এক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে আপনি কি বুঝেন? আমি এর আগে গত কয়েক বছরে আমরা যে যুক্তিটা বারবার দিয়েছি সেটি হতো যে কতগুলো রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেছে, তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে দেশের সিংহভাগ মানুষ যদি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তার মতামতটা স্বাধীনভাবে ব্যক্ত করে এবং তার ভিত্তিতে যদি ভোটের যথাযথ রিফ্লেকশনটা হয়, কোন দল অংশগ্রহণ করলো কি করলো না এটি কিন্তু আপনার কাউন্টের মধ্যে আসবে না। আপনি যদি বাংলাদেশের বড় 3-4টি রাজনৈতিক দল, আমি আসলে আওয়ামী লীগ বলতো, আমি না আওয়ামী লীগ বলতো, আওয়ামী লীগ এই কথাটা বলতো না, আওয়ামী লীগ এই কথাটা বলতো না, এবং সে না, কিন্তু সেই ব্যবস্থাটা তো আওয়ামী লীগ করতে দেয়নি।
মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে সেই ব্যবস্থা তো আওয়ামী লীগ করতে দেয়নি। আওয়ামী লীগ তো সেটাকে বাধা দিয়েছে। সে আমিকে সেট করেছে, আবার ডামিকে সেট করেছে। সে তার দলের ওই লাল্লুকে সেট করেছে, কালুকে সেট করেছে। মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা তো করেনি, এবং তার দলের কর্মীরা পর্যন্ত ভোট দিতে যায়নি। যারা সমস্ত নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করত, পোস্টার লাগাতো, মিছিল করত, ভোটার লিস্ট পৌঁছে দিত মানুষের কাছে, ভোটের দিন তারা সকাল 11টা-12টা পর্যন্ত ঘুমিয়েছে, কারণ তারা জানতো যে তাদের দলের প্রার্থী পরাজিত হবে না। এখন আপনি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো না, বা XYZ অন্য একটা দল করলো না, কিন্তু বাংলাদেশের মানুষ যদি, সিংহভাগ মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে তার মতামতটা দেয়, আপনি কি তাকে অস্বীকার করবেন? নিশ্চয়ই। এখানে বলছেন যদি, এখানে ভোট ব্যাংক যে আছে, আপনি যেটা বলছিলাম, নৌকার যারা ভোটার, বাংলাদেশের রাজনৈতিক যে ভোটের যে চরিত্র, আপনার কি মনে হয় যে তারা অন্য ব্যাংকে যে জামাতের দাঁড়িপাল্লায় যে ভোট দিবে? তাহলে যদি সেটাই না দেয়, তাহলে এত নির্যাতিত হওয়ার পর জামাত এই কথাগুলো কেন বলছে যে আমাদেরকে, ওদেরকে কেউ স্বৈরাচার, ফ্যাসিস্ট বললে আমরা মনে কষ্ট পাই? নিশ্চয়ই একটা ইকুয়েশনের জায়গা থেকে ইকুয়েশনটাই তো বোঝার চেষ্টা করছি। আপনার কাছে আবার আসবো, যে আমি আবার আসবো, আমি একটু সাইদ আব্দুল্লাহ আপনার কাছে একই প্রশ্ন। এইটা তো অস্বীকার করার উপায় নেই, আওয়ামী লীগের একটা জনসমর্থন আছে বাংলাদেশে। তারা যদি না আসে, আপনি যেটা বলছেন যে আইনের আওতায় এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, এটা আপনার সাথে তো দেশের অনেকেই এই মতের সাথে আছে, কিন্তু আইনের আওতায় আনার যে প্রক্রিয়া, সেটার নিয়ে এখানে গড়িমসি দেখতে পান কিনা? অবশ্যই। এবং সেখানে যে তাদেরকে যে বিষয়ে সিদ্ধান্ত হওয়া, সেই সিদ্ধান্তের ক্ষেত্রেও গড়িমসি দেখেন কিনা? এই জায়গায় ইন্টারন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ড আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে পৃথিবীর বেশ কিছু দেশ আছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কিন্তু হয় অনেক ক্ষেত্রে। রিকনসিলিয়েশন হওয়ার পূর্ব শর্ত কি? ট্রুথটাকে থাকতে হবে। এই ট্রুথটাকে ধারণ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বাদই দিলাম, কারণ তাদেরকে ন্যূনতম মনুষ্যত্ব বোধ যদি থাকতো, তারা তো এরকম হতেই পারতো না। তাদের যারা সমর্থক আছে, মানে মোটামুটি এটাকে আওয়ামী ধর্ম হিসেবে যারা ট্রিট করতো, সেই মানুষগুলো কি একজনের ভেতরে আপনি কোনো মানে রিমোর্স বোধটা দেখেছেন? আপনারা দেখেছেন কিনা আমি জানি না। রাস্তাঘাটে আমি কোনো অবস্থাতেই দেখি নাই, বরং তারা ক্রমাগত তাদের ওই দিল্লিতে বাস করা পলাতক নেত্রীর হুমকি শুনে, এই যে অমুক তারিখে চলে আসবো, তমুক তারিখে পালানোর জায়গা পাবো না, 20 বছর পরে হইলেও দেখে নিব, অমুক করব, তমুক করব, মানে তারা তাদের মনের আওয়ামীপনাটাকে এখন পর্যন্ত জাগ্রত রেখেছে। সেটাই তাদের করার কথা। তার মানে তারা রিকনসিলিয়েশনের যে পূর্বের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই। এটা করবে কিভাবে? কারণ তাদেরকে কি বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে? এই ডেভিল হান্ট, অমুক হান্ট, তমুক হান্ট, অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একদম ধরে ধরে যারা পারপেট্রেটর ছিল তাদের বিচারটা নিশ্চিত করা যায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগের তালিকা তৈরি করা হয়েছে, যারা যারা একেবারে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, তাদের ভিতরে অনেকে বাদ পড়ে গেছে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনি ঘুরে ঘুরে যান, নিজেরা ঈদের ভেতরে বাড়িতে যাবেন, যাওয়ার পরে খুঁজে খুঁজে দেখবেন যে ওই এলাকার যারা যারা ডিরেক্ট আওয়ামী লীগের হয়ে অপরাধ করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে, তাদেরকে কি শাস্তির আওতায় আনা হয়েছে কিনা, অ্যাটলিস্ট আইনের আওতায় আনা হয়েছে কিনা। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আনা হয় নাই। এই যে আনা গেল না, এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু অনেক কারণের ভেতরে সবচেয়ে বড় কারণ হলো এই সরকার তৎপরতার সাথে সেই কাজটা করে নাই। ইয়েস, আই এম পারফেক্টলি অ্যাগ্রিড উইথ হিম যে অনেক কথাবার্তা বাইরে এসে বলা হচ্ছে, কিন্তু কাজের কাজ যেটা, সেই কাজের কাজটা করা হচ্ছে না। সেই ব্যর্থতাটা প্রত্যেকটা জায়গা থেকেই আছে। আর একটা ব্যাপার, ভোট ব্যাংকের যে হিসাবের কথা বলা হয়, একটু আগে আপনি ইনক্লুসিভ ইলেকশন মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের যে কথাটা বললেন, মানে কে এই ধারণাটা নিয়ে আসলো যে যারা মানুষকে খুন করেছে, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, যারা ক্রিমিনাল অফেন্স করেছে, তারা ইলেকশনে আসতে পারলো কি পারলো না, অ্যান্ড বেসড অন হোয়াট আমরা বলবো এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে কি হয় নাই। মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র আছেন, উনি বসে বসে আমাদের অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের বয়ান শোনাবেন। তার অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের বয়ানটা হলো আওয়ামী লীগকে নিয়ে যাও, আওয়ামী লীগকে ইলেকশন করো, ইফ নট উইথ শেখ হাসিনা, অন্যান্য যারা আছে ওই রিফর্মটা আওয়ামী লীগ নিয়ে তোমরা ইলেকশনটা করো। আমার কথা হলো, বিগত বছরগুলোতে ইলেকশন হয়েছে। 2008 সালে মানুষ মনে করে এইটা কম্পারেটিভলি ভালো ইলেকশন ছিল, কিন্তু না, এটা খুবই সূক্ষ্মভাবে ম্যানিপুলেটেড ইলেকশন ছিল আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য। 2014 সালের ইলেকশন, সুজাতা সিং এসে এরশাদকে যেভাবে ম্যানিপুলেট করে যে কাজটা করেছিল, এর মতো লজ্জাজনক অধ্যায় আর হইতে পারে না। 2018 সালে এই যে রাতের ইলেকশন, শেষ রাতের ইলেকশন, আমরা মক করে বলতাম তাহাজ্জুদ রাতের ইলেকশন, দেশের সমস্ত আর্মি, পুলিশ, সচিবালয় সব ব্যবহার করে ইলেকশনটা যে করা হলো,
এই জায়গায় ভারত কি কখনো মনে হয়েছে যে এটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হয় নাই? প্রার্থীরা পোস্টার লাগাইতে পারে নাই। ঢাকা শহরে আমি ওই ইলেকশনে তন্ন তন্ন করে খুঁজেছি, আওয়ামী লীগ ছাড়া অন্য কারো পোস্টার পর্যন্ত ছিল না। 2024 সালে নিজেদেরই দুইটা প্রার্থী দাঁড় করায় দিল, আমি আর ডামির ইলেকশন। এই জায়গায় অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হয় নাই, সেটা নিয়ে কেউ কখনো প্রতিবাদ জানিয়েছে? অন্তত পক্ষে শেখ হাসিনা ওই চুরি জামারি করা ইলেকশনের পরে প্রথম যে দেশগুলো থেকে সাপোর্ট পেত তার একটা ছিল ভারত। সো অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মানে এই না এই পলাতক যারা, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে এবং রক্তের মাধ্যমে যাদের বিচারটা নিশ্চিত করে ফেলেছে, বিচার না মানে যাদের রাজনীতিতে থাকবে কি থাকবে না এই রায়টা মানুষ নিশ্চিত করে ফেলেছে 5 আগস্টে, তারা ইলেকশনে থাকবে কি থাকবে না এইটার সাথে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কোনো সম্পর্ক নাই। ইয়েস, আপনি বলতে পারেন তাহলে মানুষ যারা আছে অপরাধ করে তাদের কি হবে? মানুষ তাদের এলাকায় যাদের যোগ্য প্রার্থী মনে করবে তাদেরকে ভোট দিবে। আর ভোট কখনো 100% ভোট কখনো ক্যাস্ট হয়? কখনোই তো এটা হয় না। আবার আরেকটা ব্যাপার বলতে পারেন যে তারা অংশগ্রহণ করবে না। আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যদি এরকম হয় অনেক মানুষ ভোট দেওয়া থেকে অ্যাটলিস্ট ওই যে আওয়ামী ধর্ম হিসেবে যারা পালন করতো তারা অনেকে ভোট নাও দিতে পারে। কিন্তু আবার আরেকটা অংশ আছে, ভোট শুধুমাত্র কিন্তু দল দেখেই দেয় না, একটা এলাকার পাওয়ার স্ট্রাকচার দেখে অনেকে ভোট দেয়। আবার দেখবেন আমি যেটা ফিল করি, ভোটের মাঠে কাকে ভোট দিলে জিতবো আর কাকে ভোট দিলে হারবো, দেখবেন গ্রামের মানুষের ভেতরে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। ভোট দেওয়ার পরে তার প্রার্থী যদি হেরে যায় এটা বলে আমার ভোটটা কাজে লাগে নাই। তার মানে তার মনস্তাত্ত্বিক ব্যাপারটা হলো তাকেই ভোট দিব যে ভোটে জিতবে, আর না হলে তার ভোটটা কাজে লাগবে না। সো লোকাল পাওয়ার স্ট্রাকচারেও অনেকটাই ব্যাপার স্যাপার আছে। এক টাইমে আওয়ামী লীগ করতো, তারাও অনেক জায়গায় ভোটও দিবে। সো আওয়ামী লীগ নাই মানে খনি পলাতক স্বৈরাচাররা নাই, অন্যান্য দল নাই, স্বতন্ত্র প্রার্থী থাকবে, এনসিপি থাকবে, তারপর আরো অনেক 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 প্রার্থী থাকতে পারে। সো এই অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের জন্য এই আওয়ামী লীগের যারা পাপ করেছে, অপরাধ করেছে, তাদেরকে নিয়ে আসার কোনো মানে হয় না। অনেক ধন্যবাদ। যেহেতু ভারত প্রসঙ্গে আসলো সেটা নিয়ে একটা প্রশ্ন করি শেখ মহিউদ্দিন, আপনি দেখেছেন যে ভারতের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল, কিন্তু শেখ হাসিনার উপর দিল্লির যথেষ্ট প্রভাব ছিল না, তাকে শুধু পরামর্শ দেওয়া যেত, তাই ভারত কিছু করতে পারেনি। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। আন্দোলনের বিষয়টা ভারত জানতো, দিল্লির যথেষ্ট প্রভাব ছিল না বলে তারা মনে করে শেখ হাসিনার উপরে, তাকে পরামর্শ দেওয়া যেত, তার মধ্যে হয়তো পরামর্শ দিয়েছে, শেখ হাসিনা হয়তো শোনেনি, তাই ভারত কিছু করতে পারেনি। ভারত কি আসলে কি করতে চেয়েছিল? অবশ্যই করতে চেয়েছিল এবং তারা করেছিল। তারা এই সরকার বিরোধী বিপ্লবে একদম তাদের লোকবল দিয়ে, তাদের যোদ্ধা দিয়ে, হেলিকপ্টার দিয়ে, ইভেন ড্রোন দিয়ে তারা এখানে তাদের অংশগ্রহণ দেখিয়েছে। কিন্তু আমাদের এই সন্তানেরা, মেধাবী সন্তানদের প্রযুক্তির কাছে তাদের অনেক কিছুই পরাজিত হয়েছে। আমরা এই পুরনো বিষয়গুলো যদি যাই, ভারত কেন বাংলাদেশকে চায় এবং এখানে যে ভারত তাদের এত উদ্বেগ কেন, উৎকণ্ঠা কেন, বারবার কেন তারা বাংলাদেশের এই বিষয়টা নিয়ে তাদের পার্লামেন্টে মাথা গরম করতেছে এবং তাদের হতাশা চারিদিকে ছড়িয়ে পড়ছে, কারণ বাংলাদেশের সমতল ভূমি তাদের একান্তভাবে জড়িত, মানে জরুরিভাবে তাদের প্রয়োজন। কারণ বাংলাদেশের সমতল ভূমি না থাকলে তাদের সার্বভৌমত্ব বিনষ্ট হবে, তাদের রাষ্ট্র ভেঙে যাবে। স্বাধীনতাকামী যে সমস্ত জাতিগোষ্ঠী ভারতে রয়েছে তারা তাদের বিপ্লবকে বেগবান করতে সক্ষম হবে। এই জায়গাটায় বাংলাদেশের সমতল ভূমি তাদের দরকার এবং এই সমতল ভূমি দরকারের জন্য তারা বারে বারে তাদের গোলাম তৈরি করে এবং তাদের যারা গোলামের বাচ্চা গোলাম তৈরি হয় তারাই দেখবেন সবসময় এমন এমন বয়ান তৈরি করে যে বয়ানের প্রেক্ষিতে ভারতের এখানে মনে হয় যেন আমরা ভারতকে না হলে একেবারেই চলতে পারবো না, ভারতের উপরে আমরা নির্ভরশীল, ভারতকে ছাড়া আমাদের চলবে না, ভারতকে আমাদের সুযোগ দিতে হবে, ভারতের কাছ থেকে আমাদের সুযোগ নিতে হবে। এই আজগুবি কিছু বয়ান আমাদের রাজনীতিতে ন্যারেটিভ আকারে এরা তৈরি করার চেষ্টা করে। আপনি দেখেন সরকারটা তৈরি হলো, কোনো ন্যারেটিভ নাই, সরকারটা তৈরি হলো, কোনো প্রোক্লামেশন নাই, আজকে যে যেখান থেকে পারতেছে এক এক কথা বলতেছে। এখন পর্যন্ত আমরা বিপ্লবোত্তর কালের এই প্রথম পার্টটা যে তৈরি হলো বিপ্লবোত্তর কালের, আমরা একটা ন্যারেটিভ এখন পর্যন্ত পাচ্ছি না। কেন এই আন্দোলন, কেন আন্দোলনের পরে কি হবে, কেন সরকার তৈরি হলো, এই সরকারের উদ্দেশ্য কি, কোনো কিছুই পাচ্ছি না। শুধু এখানে পাশাপাশি আমরা পাচ্ছি একটি অংশ আপনার নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, আরেকটি অংশ নির্বাচনের থেকে দূরে থাকতে চাইতেছে। কিন্তু আমরা যে সমস্ত কারণগুলোর কারণে ফেসিবাদ তৈরি হচ্ছে
সেই ফেসিবাদ তৈরি রাস্তাগুলো বন্ধ করার জন্য কোনো প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না। ওকে, সংস্কার করতেছেন, আবার সংস্কারে বাধা দিতেছে, তো সংস্কারগুলো এই 6 মাসে করে ফেলা যেত। তো রাষ্ট্রের ব্যালেন্স যদি করতে হয়, ব্যালেন্সগুলো করে সংবিধানকে গণভোটে দিয়ে দিলেই সংবিধানটা পাশ হয়ে আসে। সেইটা বন্ধ করার মতো ক্ষমতা ওই মির্জা আব্বাস সাহেব কিছু বললেও পার্লামেন্টের হাতে কিছু থাকবে না। সেক্ষেত্রে আমাদেরকে ওই জায়গাগুলো, যে এই 7 মাস আমাদেরকে নষ্ট করা হলো, আমরা কিন্তু দেখেন পুলিশ বাহিনীকেও কিন্তু রিফর্ম করতে পারলাম না, এবং 7 মাসে ইতিহাসের ভয়াবহতম মাদক ব্যবসা বাংলাদেশে চলতেছে, এই 7 মাসে ভয়াবহতম খাদ্য ভেজাল চলতেছে, এই ইতিহাসের ভয়াবহতম মানবাধিকার লঙ্ঘন চলতেছে, ধর্ষণ চলতেছে। এখান থেকে আমরা কিন্তু রাষ্ট্রকে বের করে নিয়ে আসার জন্য কোনো রাজনৈতিক দলের কোনো উৎকণ্ঠ দেখতেছি না, কোন সরকারের মধ্যে কারো কোনো উৎকণ্ঠ দেখতেছেন, নির্লিপ্ত কিছু ধরা সরকারের মধ্যে রয়েছে। ভারত এই সুযোগটাকেই চাচ্ছে, ভারতের কথা বলছেন, সেখানে তো ধরেন এই 7 মাস তো খুব বড় সময় না, কিন্তু 15 বছরও যে অরাজকতা বা সবকিছু ভঙ্গুর করে ফেলেছে, সেই জায়গায় বসে এইটা করা খুব কঠিন কাজ। এই কঠিন মোটেও কঠিন না, সেই জায়গাটা সবাই যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু এইটা ডেলিভারি দেওয়া খুব কঠিন। আপনি শরীফুজ্জামান শরীফ যে প্রশ্নগুলো ভারত প্রসঙ্গে যেটা আছে, ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেটা প্রশ্ন বলেছেন, যে তার এই স্টেটমেন্ট নিয়ে আপনি কি মনে করেন? প্রথমত, এটা আমি অনেকবার বলেছি, আওয়ামী লীগের পরাজয়কে ভারত এখন পর্যন্ত তার পরাজয় মনে করে। আমাদের এখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তার বিপক্ষে ভারত নানা সময় দাঁড়িয়েছে, এবং ভারত এই যে দাঁড়িয়েছে, ভারত শুধু ইচ্ছা করে দাঁড়ায় নাই, তাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে ভারতকে উইন ওভার করার ইচ্ছাটা সবার আছে। ভারত যদি আমার সাথে থাকে, পক্ষে থাকে, আমি খুশি হব। কিন্তু বাইরে গিয়ে আর্টিফিশিয়াল কতগুলো বিরোধিতা করার প্রবণতা আছে। গাছের উপরেরটাও খেতে চাই, নিচেরটাও টুকরাতে চাই, এই ধরনের একটা প্রবণতা আছে। তা না হলে আমাদের এখান থেকে নানা সময়ে আওয়ামী লীগ ওপেনলি ভারতের পারপাস সার্ভ করেছে, এবং সেটি কোনো রাগঢাক করেনি বলার ক্ষেত্রে, কিন্তু গোপনে আড়ালে নানা সময় নানা কথা কিন্তু পলিটিশিয়ানদের কাছ থেকে এসেছে। ভারত মনে কষ্ট পায় এমন কোনো কিছু আমরা করব না, এই কথাটি এসেছিল জামাতের আমিরের কাছ থেকে। আবার এই সময়কালে যদি আপনি দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা কি বলছেন, যে চট্টগ্রাম বন্দরকে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, আমাদের ইকোনমিতে তার যেমন প্রভাবটা পড়বে, একই সাথে এর ভেতর থেকে ভারতের 7 সিস্টার যারা অনেকভাবে আর্থিকভাবে সমৃদ্ধ হবে। অর্থাৎ এই জায়গাটায় ভারতকে সেন্টার করে সবাই চেষ্টা করে যে ভারতের সাথে একটা সম্পর্কটা, আমরা সম্পর্ক খারাপ হোক এটা আমরা চাই না, কিন্তু আপনার মর্যাদার যে জায়গা, একটা স্বাধীন দেশ হিসাবে আত্মমর্যাদার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা অনেক সময় বিকিয়ে দেই, মনের মধ্যে রাখি বিকিয়ে দেওয়ার জন্য। আজকে আপনি দেখেন ফিলিস্তিনে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের এখানে যারা আমরা ফিলিস্তিনকে ওন করি, আপনি কি মনে করেন যে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের প্রোটেস্টটা হওয়া দরকার ছিল, সেই প্রোটেস্টটা এখানে হচ্ছে? আমি কখনোই মনে করি না যে ফিলিস্তিনের পক্ষে যে ধরনের প্রোটেস্ট হওয়া দরকার, সেই প্রোটেস্টটা আমরা করতে পারছি না, শুধুমাত্র একটা কারণে, যে এর ভেতর থেকে আমেরিকা আমাদের বিরাগভাজন হয়। আওয়ামী লীগ ইস্যুতে যে কথাগুলো বলা হচ্ছে, সরকার 7 মাসে এটা নিয়ে এক চুল এগোয়নি। আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ইস্যুতে বাংলাদেশে একটা সার্বক্ষণিক একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে রাখতে চায় একটি পক্ষ। তারা ডোমেস্টিক্যালি কাজ করছে, দেশের বাইরের থেকেও কাজ করছে। সার্বক্ষণিক সমাজের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করে রাখা, নির্বাচনকে বিলম্বিত করা, এবং সমাজের মধ্যে অনবরত এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখা, যে পরিস্থিতির কারণে আমার এখানকার ইকোনমিক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর ক্ষতিগ্রস্ত হোক। আপনি স্বীকার করেন বা না করেন, আমাদের যে ইকোনমির যে সেক্টরটা, ইকোনমির যে অবস্থাটা আপনি দেখছেন, এটা একেবারে নাজুক অবস্থায় আছে। সরকারের পক্ষ থেকে যতই আশ্বাস দেওয়া হোক না কেন, ঢোল পেটানো হোক না কেন, আমরা কয়েক মাস ধরে যেভাবে শুনছি যে আমাদের রেমিটেন্স এটি নাকি উতলায় পড়ছে, তাহলে প্রশ্ন হলো যে এতটা ইমপ্রুভমেন্ট হওয়ার পরেও আমার এখানে ডলারের দাম কমছে না কেন? ডলারের দাম কেন
ঘোড়ার মতো লাগামহীনভাবে ছুটছে। আমার এখানে বিনিয়োগ কেন হচ্ছে না? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই ইস্যুগুলোকে মাঠে টিকিয়ে রেখে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার যে সুযোগটা তৈরি হয়েছিল। আপনি বলছেন 15 বছর আওয়ামী লীগ শেষ করে দিয়ে গেছে, তার মানে হচ্ছে 5ই আগস্ট আমরা ওই চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। তারপর থেকে আমরা কতটুকু এগিয়েছি? 7 মাস যথেষ্ট সময়। আপনি করতে না পারলেও আপনাকে দেখাতে হবে আমি চেষ্টা করছি, কিন্তু আমি এখন পর্যন্ত দেখছি আমাদের 1-2 জন এই যে জুলাই বিপ্লবের সমস্ত সুবিধাগুলো 1-2 জনের কাছে চলে যাচ্ছে। আমি ওই রোডসের লাইসেন্স ছাড়া আমাদের প্রধান উপদেষ্টা আর সব কিছু পেয়ে গেছেন। আমাদের উপদেষ্টাদের সম্পর্কে যে ধরনের অনিয়মের খবরগুলো আসছে আওয়ামী লীগের সময়ের সেই ধরনের অনিয়ম না, কিন্তু আমরা কি মনে করেছি যে আওয়ামী লীগের থেকে একটু কম অনিয়ম করলে হবে, কম লুটপাট করলে হবে? এই যে গণঅভ্যুত্থানে একটা বাইরের থেকে অনেকেই বলে মেন্টর হিসাবে ভূমিকা রাখছেন, অনেক ধন্যবাদ শরীফুজ্জামান। আমি তারা সরাসরি অভিযোগ করছে ভারতের প্রসঙ্গে আসছিলাম, আপনি অন্য প্রসঙ্গে চলে আসছেন, আপনার কাছে আমি আসবো। সৈয়দ আব্দুল্লাহ, ওই ভারত প্রসঙ্গে কথা বলতে চাই, যেটা শুরু হয়েছিল। আপনি আপনার বক্তব্যের শুরুতে বলছিলেন যে আওয়ামী লীগ কখনোই যে তারা কি বলে মাপ চাওয়া বা তারা মনে করে অন্যায় করেছে, তারা যে অন্যায় করেছে এই কথাটা তারা মনে প্রাণে এখনো মনে করে যে তারা অন্যায় করে নেই, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, তাদের ক্ষমা চাওয়ার মানসিকতা নাই, সেটা দেখাও যাচ্ছে না। একই ক্ষেত্রে ভারতের ক্ষেত্রেও তো তাই। ভারত ওই যেটা মনে করে আওয়ামী লীগের পর্যায়ে মানে তাদের পর্যায়ে হয়েছে, সেই স্ট্যান্ডেই আছে। আপনি যদি খেয়াল করেন যে ভারতের সেনাপ্রধান পর্যন্ত রাজনৈতিক বক্তব্য দিয়েছে দুইবার, যে তারা বলেছে যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার নয়, রাজনৈতিক সরকার আসলে ভারতের সাথে সম্পর্কের একটা সুরাহা হতে পারে। এবং এই যে আজকে যে জয়শঙ্কর যে স্টেটমেন্ট দিল যে দিল্লির যথেষ্ট প্রভাব ছিল না শেখ হাসিনার উপরে এবং তাই কিছু করতে পারেনি, কি বলবেন? শেখ হাসিনা নিয়ে যত কথাই আসে ঘুরে ফিরে যে ব্যাপারটা আসবে সেটা শেখ হাসিনার এই জায়গাটাকে আমি একটা শব্দেই ব্যাখ্যা করতে চাই, সে ছিল দিল্লি দাসী। সে যে বাংলাদেশে ক্ষমতার মসনদে বসেছিল, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসেছিল না, সে দিল্লি দাসী হিসেবেই বসেছিল। এবং এই ব্যাপারটা একদম অনস্বীকার্য ব্যাপার। আপনি প্রত্যেকটা জায়গায় বুঝবেন যে দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে আপনি অনেক দিন যাবৎ একটা চারা গাছ লাগালেন, নিয়মিত পানি ঢালেন, পরিচর্যা করেন তার ফল খাওয়ার জন্য, আলটিমেটলি চূড়ান্ত রূপে ফলটা যখন খাবেন তার আগেই হঠাৎ করে যেটা দেখা গেল আপনার গাছটা কেউ কেটে ফেললো, তখন কি আপনার টেনশন বলেন, রাগ বলেন, ক্ষোভ বলেন, সবই তো একসাথে কাজ করে। ভারতের হয়েছে সেই দশা। শেখ হাসিনাকে এই যে ক্ষমতায় টিকিয়ে রাখছিল এতগুলো বছর কারা? ডেফিনেটলি দিল্লির প্রেসক্রিপশনেই করাটা হচ্ছিল। এমনকি আমার সুস্পষ্ট ভাষায় মনে আছে 2023 সালে যখন 2+2 মিনিস্টেরিয়াল বৈঠকটা হলো, ইন্ডিয়ার 2 জন ওই যে সেক্রেটারি মানে মিনিস্টার স্ট্যাটাসের যারা আছেন তারা ভারত আসলেন, ভারতের 2 জন, এবং তারপর থেকে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছিল যে সামহাও অস্ট্রেলিয়া যে ধরনের, আমেরিকা যে ধরনের দাবি দাওয়াটা রাখছিল সেটা কোনো না কোনোভাবে নিউট্রালাইজ করে ফেলছে ভারত। এবং তারপরে দেখলাম যে ওবায়দুল কাদেররা খুব খুশি মনে বলছিল যে আমরা খুশি মানে দিল্লি খুশি, দিল্লি খুশি মানে অন্যরা খুশি। শেখ হাসিনা অতীতে বহুবার বলেছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এই ডামি ইলেকশনের প্রার্থীরা, সেগুলো আমরা অনলাইনে দেখেছি, তারা গর্ব করে বলতো আমি তো ভারতের মনোনীত প্রার্থী, এটা বলেছে। হ্যাঁ বলেছে। সো আবার মন্ত্রীরাই বলতো, শেখ হাসিনার মন্ত্রীরাই বলতো যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। সো তারা তো খোল্লা নিজেরাই বলতো। আর ব্যাপারটা কি, কয়েকটা প্রমাণ বলি, এই ফ্যাক্টগুলা আমাদের মনে হয় মাথায় রাখাটা জরুরি। যে মুহূর্তে শেখ হাসিনার পতনটা ঘটে গেল তার ঠিক পরেই ইন্ডিয়া ক্রমাগত ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। এর কারণটা কি? শেখ হাসিনার ওই রেজিমকে বেনিফিটটা দেওয়া এবং এটা প্রুভ করা যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের মাইনরিটিরা কোনো অবস্থাতে প্রোটেক্টেড থাকে না। ইয়েস, বেশ কিছু দুর্ঘটনামূলক ঘটনা ঘটেছে, মাজার ভাঙার মতো ঘটনা ঘটেছে, বেশ কিছু জায়গায় নিপীড়নের ঘটনা ঘটেছে, আমি অন্ধ মানুষ না, সেটা আমি স্বীকার করি। এই সরকারের সেই জায়গাগুলোতেও অ্যাড্রেস করা খুব সিরিয়াস লেভেলে দরকার ছিল, কারণ আমরা যে বাংলাদেশটা দেখতে চাই সেই বাংলাদেশে সবাই সমান হবে। ইয়েট এইবার যদি শেখ হাসিনার প্রসঙ্গে আসি, রিয়াগোপের কথা মনে আছে? ছোট্ট মেয়েটা রিয়াগোপ বাসার ভেতরে ছিল, রিয়াগোপ শেখ হাসিনার নির্দেশের যে পুলিশ, সেই পুলিশের গুলিতে মারা যায় বাসায় বসে থেকে। তো এই রিয়াগোপকে মারল কে? শেখ হাসিনা। এবং 5 আগস্টের পরবর্তী সময়ে শাহবাগে যারা এসে দাঁড়িয়েছিল ওই রিয়াগোপের ছবিটা তাদের ব্যানারে ছিল। এর মানে তারা দেখানোর চেষ্টা করছে রিয়াগোপ হলো সংখ্যালঘু নিপীড়নের শিকার, বাট রিয়াগোপ ছিল শেখ হাসিনার দ্বারা নিহত রিয়াগোপ।
তার মানে শেখ হাসিনা তো তাইলে সংখ্যালঘুদের পর নিপীড়ন চালালো, শিশুদের পর নিপীড়ন চালালো, এবং ভারত তাকে নিয়ে যে আশ্রয় দিল। এই গণঅভ্যুত্থানে কি হিন্দুরা মারা যায় নাই? 9 জনের ওপরে আমাদের সংখ্যালঘুর অংশের যারা আছে, যদি আমি সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান, বাট স্ট্যাটাস অনুসারে যেভাবে তাদেরকে অ্যাড্রেস করা হয় ওই জন্যই বলছি, হিন্দুরা মারা যায় নাই? ওই যে বর্মনদা আমাদের, তার মুখটা একেবারে পুরা মানে বিকৃত করে ফেলেছে, তার মুখের দিকে তাকালে আপনার পৃথিবীর আর কোনো মানবিকতা আছে বলে আপনার মনে হবে না। এই বর্মনদার এই অবস্থা কে করলো? আর শেখ হাসিনা বলবে সে সংখ্যালঘু প্রোটেক্ট করতো। আমি একটা জিনিস সুস্পষ্টভাবে জানি, 2021 সালের পূজার মাসে যে ধরনের সংঘাত হয়েছে, সেই ধরনের সংঘাত অন্য কোনো টাইমে বাংলাদেশে হয় নাই, এবং অধিকাংশ ক্ষেত্রে ওই টাইমে তদন্ত করে যদি দেখা যেত যে ছাত্রলীগের কোনো পান্ডা অথবা যুবলীগের কোনো পান্ডা আক্রমণ করেছে। অনেক জায়গায় সংখ্যালঘুদের পর নিপীড়ন হয়েছে বিগত 15 বছরে। তাহলে এই সংখ্যালঘুদের পর যারা নিপীড়নটা চালাতো তাদেরকে নিয়ে, সেই শেখ হাসিনাকে নিয়েই তো ভারত প্রশ্রয়টা দিল। একই সাথে শেখ হাসিনা ওই সাইডে যাওয়ার পরে দেখবেন তুলসী গ্যাবার্ট যখন আসে তাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে ম্যানিপুলেট করতে হয়, এই কাজগুলো কারা করে? তাদের তত্ত্বগুলো যে ভুল সেটা আমি তাদের তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওবায়দুল কাদের সবসময় কি বলতো, আওয়ামী লীগের কোনোদিন পতন হলে রাস্তায় 3 থেকে 5 লাখ মানুষ মারা যাবে। কই, শেখ হাসিনার এত মানে এই রকম মারাত্মকভাবে পতন ঘটে গেল, 3 থেকে 5 লাখ লোক তো মারা যায় নাই। কিন্তু ইন্ডিয়ার মিডিয়াগুলোতে যে দেখবেন ক্রমাগত তারা এই ডিসইনফরমেশনগুলো ছড়ায়। তার কারণ কি, তাদের স্বার্থগুলো তো ব্যাঘাত ঘটছে। শেখ হাসিনা যদি টিকে থাকতো, এই 5 বছরের ভেতরে দিয়ে বাংলাদেশের বর্ডার, ট্রানজিট, বন্দর যা যা দরকার তারা সবকিছু নিয়ে নিত। আদানি যেমন আমাদেরকে ধ্বংস করে ফেলেছে, এরকম আরো নানা সেক্টরে তাদের কিন্তু একটা মাস্টার প্ল্যানের অংশটা ছিল। এবং হঠাৎ করেই যেহেতু তাদের এতদিন ধরে নার্চার করে গাছ বড় হয়েছে, ফল ধরবে, ওই মুহূর্তে তার পতন ঘটে গেছে, এটা তো তারা মেনে নিতে পারবে। ফল ধরেছিল, অনেক জায়গায় বিভিন্ন বেনিফিট নিয়েও নিয়েছে, কিন্তু চূড়ান্ত লেভেলে এসে যখন পতনটা ঘটে গেছে তাদেরও মাথা ঠিক নাই। তারা কোনোদিন বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় নাই। যদি তাই চাইতো, তিস্তার কথা বলেন, পদ্মার কথা বলেন, নদীর যে হিসাব কিতাবগুলো আছে, বর্ডারে যে পরিমাণ মানুষ মারে প্রত্যেকটা বছর, এটা আমার কথা বলার দরকার নাই। কলকাতা কেন্দ্রিক একটা মানবাধিকার সংগঠন আছে মাসুম, ওই যে কিটি রয় যিনি আছেন, মাসুমের যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি পরিচালক এখন, উনিও একদম ক্যাটাগরিক্যালি ধরে ধরে দেখায় কি পরিমাণ মানুষ মারে। এটার কোনো বিচার হয়? সো প্রত্যেকটা জায়গাতেই ভারত যেভাবে দাদাগিরি ফলাতে চায়, এই ব্যাপারটা আমাদের কাছে খুব প্যাথেটিক লাগে। আমরা ভারতের মানুষের সাথে অবশ্যই বন্ধুত্ব চাই, কেন চাইবো না? কিন্তু কেউ এসে দাদাগিরি ফলাবে, এটা হবে না। আমরাও স্বাধীন দেশ, তারাও স্বাধীন দেশ। স্বাধীন দেশের আত্মমর্যাদা নিয়েই সম্পর্কটা হওয়া উচিত। আমি একদম শেষ করব, 1 মিনিট করে জাস্ট কনক্লুশন রিমার্কের জন্য সময় দিচ্ছি, জাস্ট 1 মিনিট। ওকে, যতক্ষণ পর্যন্ত আমরা এই বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সরকার এবং সরকারের করণীয়, রাষ্ট্রের গতিপথ, এগুলো নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা থিওরিটিক্যালি পলিসি মেক করে কোনো কিছু যদি জনগণের সামনে দিতে না পারি, এবং সেটা যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই বিতণ্ডা, আপনার এই আজকের মতো আমি এক ধারায় বলছি, সে এটার সাথে সহমর্মিতা দেখাচ্ছে, সে এটার সাথে যোগ করতেছে, আমরা কিন্তু এই নিয়েই মাঠ গরম করতে থাকবো। এবং এইটাই কিন্তু মাফিয়া গোষ্ঠী চাচ্ছে। সেখানে রাজনৈতিক মাফিয়া আছে, অর্থনৈতিক মাফিয়া আছে, মাদক মাফিয়া আছে, এবং ভারতীয় গোলামেরা আছে। তো এখানে প্রকারান্তরে আমরা ধ্বংসপ্রাপ্ত হচ্ছি, এখনও নিয়ন্ত্রিত হচ্ছি কিন্তু এই ভারতের দ্বারাই। তাই আমাদেরকে অবশ্যই এই বিপ্লব উত্তর একটি প্রোক্লামেশন বলেন আর ন্যারেটিভ বলেন, আমাদেরকে কিন্তু এই জায়গায় আসতে হবে, এবং এটাকে বাধাগ্রস্ত করতেছে কেউ কেউ। আচ্ছা, যে ঐকমত্য কমিশনে যে আলোচনা শুরু হয়েছে, সেটা নিয়ে আমি শঙ্কিত যে সেটা আমরা আসলে গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাচ্ছে কিনা। 1 মিনিটে কনক্লুশন। ধন্যবাদ। আমরা যে স্বপ্ন নিয়ে গণঅভ্যুত্থানটা করেছিলাম তার লক্ষ্যকে ডাইভার্ট করে ফেলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকটি রাজনৈতিক দল এটিকে নিজের পক্ষে ক্যাশ করতে গিয়ে গণঅভ্যুত্থানের সাথে একদিকে ছলছাতুরি করেছে, দ্বিতীয়ত আমাদের শহীদ যারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেটিকে অন্যদিকে নিয়ে গেছে, ঘুরিয়ে ফেলেছে। বাংলাদেশের এখন পুরোটাই আগামী নির্বাচনে কে কাকে ল্যাং মারবে সেটিকে সামনে রেখে রাজনীতি নির্ধারিত হচ্ছে। আমরা যাদের উপরে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম তারা আমাদের সাথে মাঝে মধ্যে ছলছাতুরি করছে। তার সর্বশেষ উদাহরণ সেনাবাহিনী এবং ক্যান্টনমেন্টকে ঘিরে যেটা করা হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, একটি অপ্রয়োজনীয় ছিল। গণঅভ্যুত্থানে যে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে এভাবে কাউন্টার করা এবং তাদের বিরুদ্ধে মানুষকে এই ধরনের খেপিয়ে তোলা, উস্কে দেওয়া, এটা কোনোভাবেই উচিত হয়নি।
আওয়ামী লীগের নিষিদ্ধ হবে কি হবে না সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা আছে। বাংলাদেশের ভবিষ্যতে এই ইস্যুকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করার প্রচেষ্টা দেশ এবং দেশের বাইরে থেকে আছে। আমি মনে করি গণ অভ্যুত্থানের প্রতি রেসপন্সিবল যাদের সমর্থনটা এখনও আছে, চেতনাকে ধারণ করেন, তাদের উচিত হচ্ছে এই জায়গাগুলোকে প্রোটেক্ট করে সচেতনতার সাথে বাংলাদেশ যাতে একটা গণতান্ত্রিক শাসনের মধ্যে যেতে পারে, শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যেতে পারে এবং একটা স্থিতিশীল বাংলাদেশ যাতে যাত্রাটা শুরু করতে পারে, তার জন্য দায়িত্বশীল আচরণ করবে বাংলাদেশের রাজনৈতিক দল। অনেক ধন্যবাদ সাহেদ আব্দুল্লাহ। আপনি আমাদের আলোচনা এটা স্পষ্ট হয়েছে, বা আমরা জানি যে আসলে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের জন্য স্বার্থ আছে, ভূ রাজনৈতিক স্বার্থ অন্যান্য দেশেরও আছে। সেখানে এই বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো অবশ্যই তার সে বিষয়ে সজাগ আছে। ছাত্রদের যে নতুন দল তাদেরও সজাগ থাকার কথা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে ঐকমত্য কমিশনের যে আলোচনা শুরু হয়েছে, ন্যূনতম সংস্কার করে ঐকমত্যের ভিত্তিতে ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন? 1 মিনিট। এখন পর্যন্ত যা মনে হচ্ছে নানা জায়গা থেকে অনেক অস্থিরতা তৈরির চেষ্টাটা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ওই যে গণ অভ্যুত্থানের বিপ্লবের যে কথা আসছিল, আমি এইটার অংশ হিসেবে আমি বলতে চাই এটা কোনো অবস্থাতেই বিপ্লব ছিল না, এটা ছিল গণ অভ্যুত্থান। যারা জোর করে বিপ্লব বানাইতে চায় তারাই মূলত নানাভাবে প্যাঁচ লাগিয়ে বিভিন্নভাবে সংকটের সৃষ্টিটা করছে এবং মানুষকে নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে। কিছু তাত্ত্বিকের ফাঁদে নতুন দলের লোকজনও পড়ে গেছে, পড়ে যে নানা সময়ে অনেক অস্থিরতা দেখা যাচ্ছে, কিন্তু রাজনীতি করতে হলে রাজনীতির মাঠে যেহেতু নেমেই পড়েছে, এখন আসলে পুরোদস্তুর রাজনীতিটাই করা উচিত এবং এই জায়গায় কিন্তু অ্যাক্টিভিজম আর রাজনীতিটাকে মেলানোটা উচিত না। 2 নম্বর ব্যাপার হলো সংস্কার প্রক্রিয়া অবশ্যই জরুরি, কিন্তু ব্যাপারটা এমনও না যে একটা সংস্কার হয়ে যাবে, একটা ফুল স্টপ বসে যাবে, তারপর থেকে দেশ স্বর্গ হয়ে যাবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সংস্কারও চলতে থাকবে, ইলেকশনও নির্দিষ্ট সময়েই হতে হবে, তা নাহলে যেটা দেখা যাবে এই ব্যালেন্সটা ঠিক রাখা যাবে না। ল অ্যান্ড অর্ডারে অলরেডি সেটার প্রভাব পড়ে গেছে এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আর একটা চেতনার ফ্যাক্টরি খোলাটা উচিত না। 71 আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়, কিন্তু তারপরে একটা পরিবার, একটা দল, তারা এটা চেতনার ফ্যাক্টরি বানিয়ে নানা ধরনের সংকটের সৃষ্টিটা করেছে। এই 24কে নিয়েও যাতে এই ধরনের চেতনার ফ্যাক্টরিটা তৈরি না হয়, সামগ্রিকভাবে দেশটা সবার হোক। চেতনার ব্যবসা করে সব সময় আমিত্বর ভেতরে ঢুকে যাওয়াটা উচিত না। অনেক ধন্যবাদ, সুন্দর বলেছেন শেখ মহিউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ অনেক ধন্যবাদ। সাইদ আব্দুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা।